সুন্দর একটি বিকেল। এই বিকেলে বাংলাদেশের যে প্রধান খাদ্য ধান, অর্থাৎ ধান থেকে যে খাদ্যটি হয় ভাত, বাংলাদেশের প্রধান খাদ্য ভাত, সে ভাত উৎপন্ন হওয়ার জন্য যে ধান ক্ষেত, কৃষকরা ধানের ফলন ফলিয়ে থাকেন, সেই ধান ক্ষেতে এখন আমি আতাউর রহমান অবস্থান করছি। বসন্তকালের সুন্দর একটি বিকেল। তো একজন লেখক বলেছেন যে বহুদিন ধরে বহু ব্যয় করে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, ঘর থেকে শুধু 2 পা ফেলিয়া, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশুর বিন্দু। তো আসলে ধান ক্ষেতের যে সৌন্দর্য এবং এই বসন্তকালে বা শীতের শেষ ভাগে যে ধানের উপরে আকাশ থেকে যে ছোট ছোট কুয়াশা কণা পড়ে, সেইখানে যে শিশির বিন্দু, অর্থাৎ আকাশের থেকে যে শিশুর ঘন যেটা হয় সেটাকে কুয়াশা বলে থাকি আমরা, আর যেটা খুব ক্ষুদ্র থাকে, খালি চোখে দেখা যায় না, কিন্তু যখন ঘাসের উপরে কিংবা ধান গাছের উপরে পড়ে তখন সেই শিশির কণাগুলো জমে বিন্দু তৈরি হয়। তো আমি দেখাচ্ছি যে একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এই যে এখানে একটা বিন্দু হয়েছে, এই যে একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এরকম অসংখ্য শিশির বিন্দু আমাদের মনে দোলা দেয় এবং আমাদের প্রাণে চাঞ্চল্য সৃষ্টি করে, আমাদের আনন্দ তৈরি করে। আমরা এই যে ধান গাছগুলি দেখা যাচ্ছে, এগুলি কিছু কিছু ধান গাছে এখন ফলন হয়ে গিয়েছে। ধানের যে এটাকে থোর বলা হয়, ধানের শীষ বের হয়, এটাকে আঞ্চলিক ভাষায় ধানের থোর বলা হয়। ধানের শীষ বের হয়েছে। আমি এইখানটায় দেখাচ্ছি যে এই যে ধানের থোর বের হয়েছে, কিছু কিছু ধান গাছে ধানের থোর বের হয়েছে। এই থোরগুলি একসময় আরও পরিপক্ক হবে। পরিপক্ক হওয়ার পরে এটা আকৃতিটা সবুজ থেকে হলুদ আকার হবে, তারপর এটা লালচে ধারণ করবে আকৃতি। যখন লালচে কালার হয়ে যাবে এবং এই ধানের পাতাগুলি সেগুলো লালচে হয়ে যাবে, তখন ধান পরিপক্ক হয়ে যায় এবং সেই ধান কৃষকেরা ধান কেটে সেটি মাড়াই করে তারপর সেই ধান গোলায় ভরে রাখে, সঞ্চয় করে রাখে। আবার কিছু সেগুলি তারা সিদ্ধ করে, বড় বড় পাতিল বা ডেকচিতে সিদ্ধ করে সেগুলি রোদ্রের মধ্যে শুকিয়ে রাখে। তো এই ধানগুলি যখন পরিপক্ক হবে তখন বৈশাখ মাস চলে আসে, অর্থাৎ গ্রীষ্মকাল চলে আসে। আর গ্রীষ্মকালে আকাশ হঠাৎ করে কালো হয়ে যায়, গুরুগম্ভীর হয়ে যায়, তখন আকাশের ভাব বোঝা খুবই কষ্ট হয়ে যায়। তো হঠাৎ গুরুগম্ভীর হয়ে বৃষ্টি নেমে যায়। এই জন্য গ্রামাঞ্চলের কৃষকেরা বা কৃষানি যারা থাকে তাদের খুব ব্যতিব্যস্ত থাকতে হয়। ধান সিদ্ধ করো, ভোর রাত্রে উঠে ধান সিদ্ধ করতে হয়, কিংবা সারা রাত্র জেগে ধান সিদ্ধ করতে হয়। এবং খুব সকালে ধানগুলি সেই খলা বলে আঞ্চলিক ভাষায়, অর্থাৎ মাঠকে চেঁচে ছুলে সেইখানে গোবর দিয়ে লেপে সেটাকে অন্য মাটি দিয়েও লেপা যায়, তবে গ্রামাঞ্চলে সাধারণত একটু পানির সাথে গোবর মিক্স করে তারপর ওটা লেপে দেওয়া হয় যাতে মাটিটা ধুলোটা কাদা না হয়ে যায়। তারপর সেটাতে ধানগুলি একদম ছড়ানো অবস্থায় দিয়ে দেওয়া হয়। তারপর প্রখর রৌদ্রের মধ্যে সেটা রাখার পরে সেই সিদ্ধ ধান একদম শুকিয়ে যায়, বেশ কয়েকবার রৌদ্রে দেওয়ার পর শুকিয়ে যায়। তারপর সেটি ধানের কলে নিয়ে মাড়াই করে, অর্থাৎ ধান ভাঙিয়ে চাউল করা হয়। এত কষ্টের পরে আমরা সেই চাউল এক নিমিষে ভাত রান্না করে খেয়ে ফেলি। তো এই যে ধানের শীষগুলি আমরা দেখতে পাচ্ছি, এই ধানের শীষগুলি অত্যন্ত সুন্দর এবং আমাদের কাছে অত্যন্ত মনোমুগ্ধকর মনে হয় এই ধানের শীষগুলি। তো আমার সহযোগী হিসেবে ক্যামেরায় যিনি রয়েছেন আমি তাকেও দেখাচ্ছি। এই যে ধানের শীষগুলি দেখতে খুব সুন্দর লাগছে। তো আমার সহযোগী হিসাবে এখানে ক্যামেরায় ছিলেন শিহাব, সে আমারই রিলেটিভ। তো গ্রামাঞ্চলে আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো। শিহাব একটু নিচু হও। এই যে কিছুক্ষণ আগে শিহাব কিন্তু অন্যদের সাথে খেলাধুলা করছিল। খেলাধুলা করছিল, দেখেন ওর মাথায় একটা জিনিস দেখা যাচ্ছে। এটি হলো গ্রামের একটা গাছের, আপনি হয়তো হঠাৎ দেখলে ভাববেন একটা পোকা,
যে ধান গাছ থেকে মনে হয় ওর গায়ে একটা পোকা ধরেছে, আসলে কিন্তু পোকা নয়, যে এটি হলো এক ধরনের এটাকে গোটা বলে, হ্যাঁ, বা ফল বলে। এটি এক ধরনের ফল যেটি নাকি আপনার এই গ্রামাঞ্চলের ছেলেরা, হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চারা এটা একজন থেকে আরেকজনের মাথায় ঢিলা দেয় এবং সেই মাথার মধ্যে এটি আঁকড়ে ধরে মাথার মধ্যে, এবং এটা তারা এক ধরনের মজা পায়। হ্যাঁ, তো সেটি আমি দেখালাম। তো এই যে বিস্তীর্ণ ফসল, এই যে বিস্তীর্ণ ফসলের মাঠ, হ্যাঁ, এই বিস্তীর্ণ ফসলের মাঠ বাংলাদেশে বিভিন্ন জায়গায় রয়েছে। আমি এখন এটি গাজীপুর জেলায় একটি অংশ থেকে এটি ধারণ করছি। তো আমার কিছু বন্ধুবান্ধব বলে থাকেন যে শুধু গাজীপুর জেলা কেন, অন্যান্য জেলায় গেলে ভালো হয়। তো ওরা যদি স্পন্সর করে কিংবা কেউ যদি আমি যদি স্পন্সর পাই তাহলে বিভিন্ন জেলা আমি ভ্রমণ করতে পারি, কারণ এইখানে আর্থিক সংশ্লিষ্ট রয়েছে। তো আমি চেষ্টা করব অন্যান্য জেলায়ও বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখাতে। তো আকাশে কিন্তু চাঁদ উঠে গিয়েছে, আমি চাঁদটা দেখানোর জন্য চেষ্টা করছি। হ্যাঁ, যে এখন ওই যে দেখেন আকাশে চাঁদ উঠে গিয়েছে। এই চাঁদটি যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন এটি অনেক আলো ছড়াবে। তো এখন আমি ফসলের মাঠে অবস্থান করছি। বিভিন্ন পাখপাখালি ডাকাডাকি করছে এবং বিভিন্ন বিশেষ করে ঝিঝি পোকা ডাকছে, ঝিকঝিক ঝিকঝিক করে শব্দ করছে। এছাড়া আপনার আমি যে দিক দিয়ে হেঁটে চলেছি, এই ধান গাছটিতে কিন্তু বেশ ধানের থোর বের হয়ে গিয়েছে। এটি ধান আগে পেকে যাবে বলে মনে হচ্ছে। তো এই যে এইখানে দেখেন গ্রামে কত ধরনের ফুল, কত ধরনের গ্রাম্য যে আপনার এটাকে কি বলে, বিভিন্ন ধরনের গাছ আছে। এই ধরনের গাছগুলি ধান ক্ষেতের আশেপাশে জন্ম নিয়ে থাকে। এই যে একটি গাছ, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় বিষকাটালি। এই গাছটির নাম বিষকাটালি। এটা এক ধরনের ঔষধি গাছ, এটা থেকে ঔষধ তৈরি হয়। আর এই গাছটির নাম এই মুহূর্তে আমি বলছি না, আপনারা নিজেরা একটু খুঁজে দেখবেন মনে আছে কিনা আপনাদের যে এই গাছটিকে আপনারা কী নামে ডেকে থাকেন। তারপর দেখেন এই যে মেঠোপথ, গ্রামের যে দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে যে ক্ষেতের আইল, সে ধরনের মেঠোপথে কী ধরনের ফুল ফুটে থাকে, বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে ফুটে থাকে। এটি হলো ঘাস ফুল, এক ধরনের ঘাস ফুল। আর এই যে এখানে কিন্তু আরও কিছু ঘাস ফুল রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। ধান ক্ষেতের আশেপাশে এই ঘাস ফুলগুলি হয়ে থাকে এবং এইগুলিকে আগাছা বলা হয়। যদি ধান ক্ষেতের ভিতরে এইগুলো ফলে তাহলে ধানের যে ধান চারা যেই সার গ্রহণ করবে বা যে ফসল উৎপাদনের জন্য তার যে খাদ্য গ্রহণ করবে, সেই খাদ্যে ভাগ বসায় এই ধরনের আগাছা। সেজন্য কৃষকরা সাধারণত এই ধরনের আগাছাগুলি ধান ক্ষেত থেকে সরিয়ে ফেলে। এইখানে আমি ধান ক্ষেতের পাশে চলে এসেছি। কৃষকেরা কিন্তু কৃষক কিংবা গ্রামের যে গৃহস্থ তারা করে থাকে কি, ধান ক্ষেতের আশেপাশে এই ধরনের ঢালু জায়গায় তারা অন্যান্য ফসল ফলিয়ে থাকে। যেমন এইখানে আপনার এটি একটি লাউ ক্ষেত, প্রচুর লাউ এখানে হয়েছে এবং হচ্ছে। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে দেখুন যে সুন্দর, এটি হলো লাউ। আমরা যে বাজারে বিশাল আকৃতির লাউ কিনে থাকি, এক একটা লাউ 100 টাকা, 150 টাকা, কিংবা ছোটোগুলি 50 টাকা, 60 টাকা, সেই লাউগুলি কিন্তু এ ধরনের গাছে হয়ে থাকে। এই ধরনের লতানো গাছ, ঠিক আছে, এই ধরনের লতানো গাছে এই লাউগুলি হয়ে থাকে। এই যে দেখুন, এবং এই যে আমরা লাউ শাক খেয়ে থাকি বা লাউয়ের ডগা আমরা বাজারে কিনে থাকি। হ্যাঁ, সামান্য একটু পেঁচানো লাউয়ের ডগা আমরা 10 টাকা থেকে 20 টাকায় কিনে থাকি। আবার লাউ পাতা কিন্তু আমরা ভর্তা করে ওকে খুব মজা করে খেয়ে থাকি। তো সেগুলি গ্রামের গৃহস্থ কিংবা কৃষকরা এভাবে ফলিয়ে থাকে। যেহেতু এখানে ধান ক্ষেতের পাশে, সেজন্য এখানে এগুলি মাটিতে বিছানো অবস্থায় আছে। আর বাড়ির পাশে যেগুলি করা হয় সেগুলি সাধারণত একটা মাচা তৈরি করে দেওয়া হয়, সেই মাচার মধ্যে থাকে। ওই দূরে কিছু মাচা তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে নাকি মাচার মধ্যে কিছু লাউ গাছ রয়েছে। হ্যাঁ, ওগুলো মাচার মধ্যে লাউ গাছ, আর এগুলো হলো ধান ক্ষেতের পাশে নিচু জায়গায়।
এখানে কিন্তু আরেকটা ফসল ফলানো হয়েছে, বেশ কিছু ফসল ফলানো হয়েছে। তার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে টমেটো ফলন হয়েছে। এখানে এই যে টমেটো, এগুলি টমেটো যখন সিজন ছিল আর একটু আগে, তখন বেশ বড় টমেটো হয়েছে। এখন ছোট ছোট কিছু টমেটো হচ্ছে এবং বেশ টমেটো আগেই পেকে গিয়েছে এবং তারা গ্রামের গৃহস্থ যারা ওরা সেগুলি তুলে নিয়ে গেছে বাসায়। এই যে টমেটো পেকে গেছে, এগুলো ছোটো সাইজ, যেহেতু সিজন শেষ সেজন্য। আর এইখানে পাশাপাশি উচ্ছে গাছ, এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে উচ্ছে গাছ লাগানো হয়েছে এবং এই গাছের মধ্যে উচ্ছে ধরে থাকে। গ্রাম্য ভাষায় সাধারণত উচ্ছে বলা হয়ে থাকে, যেটি করলার একটি প্রজাতি, বড় যে করলা হয়ে থাকে তারই একটি প্রজাতি উচ্ছে। তো আজকে এই সুন্দর মনোরম একটি পরিবেশে বসন্তকালে, যেখানে বসন্তকালীন ঝিঝি পোকা ডাকছে, আশেপাশে কোকিল ডাকছে এবং সুন্দর পরিবেশে পাখি উড়ে যাচ্ছে, সেই ধরনের একটি পরিবেশে আমি আতাউর রহমান আপনাদেরকে কিছু সময় ব্যয় করে কিছু সবজি এবং ধানের যে ফলন সেটি দেখালাম। এই যে দেখেন এখানে আরও একটি লাউ ধরেছে, এখানে আরও একটি লাউ ধরেছে, এইখানে আরও একটি লাউ ধরেছে, এই যে এখানে আরও লাউ ধরতে যাচ্ছে, এখানে আরও লাউ ধরতে যাচ্ছে এবং এই যে এইখানে দেখেন আরও লাউ ধরতে যাচ্ছে। এই ধরনের লাউ গাছের ফাঁকে ফাঁকে হাঁটতে হয় খুব সাবধানে। আপনি যদি এখানে এদিক ওদিক না তাকিয়ে হাঁটেন তাহলে কিন্তু এই লাউ গাছগুলি আপনার পায়ের নিচে চলে যাবে এবং এগুলি নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনাকে হাঁটতে হবে খুব সাবধানে। তো আমি আপনাদেরকে দেখালাম আজকের ধানের ফলন, ধান ক্ষেতের পাশ থেকে কিভাবে ধান উৎপন্ন হয়, ছোট চারা গাছ থেকে কীভাবে ধান ফলনটা হয়ে থাকে সেটি। পাশাপাশি কবি যে বলেছেন যে বহুদিন ধরে বহু ব্যয় করে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। তো শিশির বিন্দু দেখানোর চেষ্টা করেছি, কতটুকু দেখতে পেরেছেন বা আমি দেখাতে পেরেছি জানি না, কারণ আমার ক্যামেরাটার জুম একটু কম ছিল, সেজন্য না যদি দেখাতে পেরে থাকি সেজন্য দুঃখিত। আর যদি দেখতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আনন্দিত। আর এখানে আরও দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখানে লাউ ক্ষেত রয়েছে। একটি গ্রামের ব্যাঙ ডাকছে, এটাকে সোনা ব্যাঙ বলা হয়, হ্যাঁ বইয়ের ভাষায়, গ্রামের ভাষায় বাউয়া ব্যাঙ বলে অনেকে। এটা গ্রাম্য ভাষা হলো বাউয়া ব্যাঙ, মানে অনেক বড় ব্যাঙ। হ্যাঁ, তো সেটাই ডাকছে, আমি ডাকটা একটু শোনানোর চেষ্টা করছি। ধান ক্ষেতের পাশে এই ধরনের ব্যাঙ সাধারণত ডেকে থাকে। আমি কথা বলছি খুব আস্তে, আমি যদি জোরে কথা বলি তাহলে কিন্তু ব্যাঙ ডাকাটাকে বন্ধ করে দেবে। যে আমি ধান ক্ষেতের পাশে চলে আসছি, এই জন্য ব্যাঙ ডাকাটাকে বন্ধ করে দিয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদেরকে আমি উপহার দিলাম। যদি ভালো লাগে, আমি তো আগে কখনো বলিনি যে লাইক দেবেন, হ্যাঁ, তো এখন বলতে হচ্ছে। আপনারা যদি এটি দেখে লাইক দেন তাহলে আমি বুঝতে পারি যে না, আপনাদের মনোপুত হয়েছে এবং আমি এ ধরনের দৃশ্য আরও ধারণ করতে উৎসাহিত হব। আপনাদের বিভিন্ন বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এ ধরনের দৃশ্য, আমাজন জঙ্গল থেকে শুরু করে একেবারে যত ভয়ঙ্কর সমুদ্র, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে, উল্লেখ্য যদি স্পন্সর পাই তাহলে আর কি, তাহলে সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তো এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।